প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। বাংলাদেশের মতো দেশে সরকারি কর্মকর্তারা, বিশেষভাবে বিসিএস ক্যাডার যারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আপওয়ার্ড, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার কিংবা সচিবালয়ের আমলারা, তারা দুঃখজনকভাবে একেবারে পুরো বাংলাদেশের লাইফ যতটুকু 54-55 বছর, পুরো সময়টিতেই যদি বলি তাহলে এই আমলারা আমাদের সাধারণ মানুষকে, দেশের জনগণকে কামলাই মনে করেছেন। কেন বলছি আমলারা আমাদের কামলা মনে করেছেন? কারণ তাদের আচার ব্যবহার আমরা সেরকমই দেখেছি। কোনো সরকারি দপ্তরে গেলে কোনো কর্মকর্তার রুমে আপনি ঢুকবেন কি ঢুকবেন না? কিভাবে ঢুকবেন? আপনি কদম ফেলবেন কিভাবে? কতটা সফটলি, কতটা ভদ্রতার সঙ্গে? আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না? আপনাকে মনে মনে সূরা পড়েও ঢুকতে হতে পারে, কারণ সেই কর্মকর্তা কোনো কারণে আপনার উপর নাকশ হতে পারেন। আপনার উপর নাকশ হলে অনেক কিছুই আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনি যে কাজটির জন্য গিয়েছেন সেই কাজটি নাও হতে পারে, এমনকি অন্য ঝামেলায় আপনি পড়তে পারেন। দুঃখজনক হলো এই কথাটি সত্যি। হ্যাঁ, 2-4 জন ব্যতিক্রম যে ছিলেন না তা না, আর ব্যতিক্রমকে আমি উদাহরণ হিসেবে নিতে পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, এটি দুঃখজনক হলেও এটি দেশের প্রকৃত চিত্র, আমলাতন্ত্রের প্রকৃত চিত্র। আর সেইটি খুব বেশি বেশি করে ফুটে উঠেছিল আমাদের চোখের সামনে শেখ হাসিনা আমলে, আওয়ামী লীগের পুরো সময়টা আমরা দেখেছি সরকারি কর্মকর্তারা কতটা দাপটে ছিলেন। হ্যাঁ, সরকারি দল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে তারা ছিলেন বিড়াল, আর বাদবাকি জনগণের সঙ্গে তারা ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার। সেরকমটি আমরা দেখেছি প্রিয় দর্শক শ্রোতা। অসংখ্যবার দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে জেলা জাজ, সহকারী জাজ, জেলা প্রশাসক, তারা কিভাবে বিভিন্ন সময়ে জনগণকে অপমান করেছেন, জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। কাউকে স্যার না ডাকবার কারণে, ভাই ডাকবার কারণে, কাউকে আপা ডাকবার কারণে শাস্তি পর্যন্ত দিয়েছেন। এইসব কিন্তু আমাদের দেখাই আছে। তো আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমলাতন্ত্র কিংবা পুলিশ প্রশাসন সেই দুঃসাহস আর দেখাবে না, কিন্তু তারা হাঁটি হাঁটি পা পা করে আগের জায়গায় ফিরে যাবার চেষ্টা করছে, যেটি খুবই দুঃখজনক এবং উদ্বেগের আমাদের জন্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তেমনই একটি ঘটনা ঘটেছে গতকাল ময়মনসিংহ জেলার ত্রিশালে। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারে ইউএনও আরাফাত সিদ্দিকী তার লোকজন নিয়ে গিয়েছিলেন একটি বালু বিক্রি হয় এমন পয়েন্টে, ইজারাদারের অফিসে। তো সেখানে ইজারাদারের একজন কর্মীকে তিনি থাপ্পড় মারেন। এই বিষয়ে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুঃখিত, আমার কাছে ক্লিপটি নেই, আমি দিতে পারিনি। তো তাকে 2 থাপ্পড় মারেন তিনি, বাঁ হাতে এবং ডান হাতে। শুধু তাই না, উপস্থিত এক র্যাব সদস্যের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাকে 4 বার লাঠি দিয়ে আঘাত করেন। এবং সেই ভিডিও ক্লিপে দেখা যায় এসিল্যান্ড মিস্টার মাহবুবুর রহমান তাকে থামাবার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে ইজারাদারের যে কর্মীর কথা বলছিলাম, তিনি ত্রিশাল উপজেলার সাবেক ছাত্রদল সহসভাপতি, অর্থাৎ ছাত্র দলের একজন সাবেক নেতা, যিনি এখন ইজারাদারের অফিসের ম্যানেজার বা কিছু কোনো পজিশনে কাজ করছেন। তাকে এইভাবে মারা হলো, একজন ইউএনও তাকে মারলেন এভাবে। আর সেইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বার কারণে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের জন্ম নিয়েছে। রাগে ফেটে পড়েছেন নেটিজেনরা, আর এটি স্বাভাবিক। আমাকে প্রতিনিয়তই সরকারি দল বিএনপি কিংবা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অপকর্ম নিয়ে কন্টেন্ট বানাতে হয়। প্রায়শই এপিসোডগুলো হয় সরকারি দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বদনাম করে। বদনাম আসলে বলা ঠিক হবে না, তারা যেসব অপকর্ম করছেন সেগুলো নিয়ে বানাতে হয়। তো তাই বলে এইটি মনে করবার কোনো কারণ নেই যে আমরা সাবেক একজন ছাত্রদল সভাপতিকে বা ছাত্রদল নেতাকে, কিংবা তিনি যদি ছাত্রদলের কর্মীও হন, তাকে কোনো সরকারি কর্মকর্তা এইভাবে মারধর করবেন সেটি আমরা সহজভাবে নেব, এটি ভাববার কোনো কারণ নেই এবং এটি হতে পারে না। কারণ এই অন্যায়কে প্রশ্রয় দিলে আরেকদিন আমার আপনার উপরে অন্যায় হবে।
এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটি আনঅ্যাকসেপ্টেবল এবং নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই। তো এখন কথা হলো, ইউএনও এই দুঃসাহস কোথায় পেলেন, কেন পেলেন? হ্যাঁ, গত কয়েকদিন থেকে বেশ কয়েকটি এপিসোড বানিয়েছি যেখানে ছাত্রদল এবং যুবদল জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় ইউএনওদের কার্যালয় ভাঙচুর করছেন। এটি তারা অন্যায় করছেন, এটি একটি ক্রাইম, রাজনৈতিক প্রশ্রয়ে তারা এটি করছেন। আর এইটিরও প্রতিবাদ করছি, কারণ ইউএনও সাহেবদের অফিস ভাঙবার কারো অধিকার নেই, এটিও গুন্ডামি, রাজনৈতিক গুন্ডামি। এটির প্রতিবাদ করছি, করব। যেখানেই গুন্ডামি সংগঠিত হবে, দুর্বৃত্তায়ন সংগঠিত হবে, অন্যায় সংগঠিত হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের মুখ খুলতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু মনে করি এমনি এমনি সব ঠিক হয়ে যাবে, হবে না। এমনি এমনি সব ঠিক হবে না। আমরা সবাই ভালো কিছু চাই, গুড গভর্নেন্স চাই, সিস্টেম চাই, সব কিছু একটা সিস্টেমে থাকবে এরকম চাই। কিন্তু সিস্টেম বদলাবার জন্য নিজেরা কখনোই প্রোঅ্যাক্টিভলি কোনো সিদ্ধান্ত নেই না, কোনো কাজ করি না। আমাদের আশেপাশে অনেক অন্যায় সংগঠিত হচ্ছে, সেই সময় প্রতিবাদ করি না। কিন্তু আমরা চাই সমাজ বদলে যাক, আমরা চাই সমাজের সব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটুক, দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারুক। কিন্তু আমার আপনার কি ভূমিকা? পরিস্থিতি পাল্টাবার জন্য আমরা কখনো কি কিছু করেছি? কখনো কি কিছু করি? খুব কম। তাই বলছিলাম, এই অন্যায়ের প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে। তো কথা হলো, ইউএনও এই দুঃসাহস কোথায় পেলেন, কেন পেলেন? তো হলেও কথাটি সত্যি যে এই দুঃসাহস সরকার দিয়েছে ইউএনওকে। শুধু ইউএনওকে না, জেলা প্রশাসককে, বিভাগীয় কমিশনারকে এবং সচিবালয় কেন্দ্রিক আমলাদের সরকার দিয়েছে দুঃসাহস। কেন সরকার দিয়েছে? কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল, সেই সংস্কার কমিশনে রিপোর্টের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছিল। জুলাই সনদ বাস্তবায়িত হলে, গণভোটের রায়টি বিএনপি মেনে নিলে সংস্কার কার্য এতদিনে অনেকখানি এগিয়ে যেত এবং কোনো আমলা সাহস পেত না, কোনো নেতা তো দূরের কথা, সাধারণ মানুষের গায়ে হাত দিতে। এই প্র্যাকটিস তাদের দীর্ঘদিনের, একদিনে হয়নি সেটি। আর তারা এখন দেখছেন যে এখন যেই দলটি সরকারে এসেছে, সেই দল সংস্কার মানে না, সংস্কার করবে না। তারা নিজের স্বার্থে অতটুকুই মানে, তারা অধ্যাদেশগুলোর অধ্যাপক ইউনূসের সংস্কার কমিশনের কিংবা যেটি আমাদের মনিটরিং বডি ছিল, ঐকমত্য কমিশন, ঐকমত্য কমিশনের সেই প্রস্তাবিত জারিকৃত সে অধ্যাদেশগুলো, 133টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ 20টি বা 25টি অধ্যাদেশ বিএনপি কিন্তু এক্সপায়ার করতে দিয়েছে, এক্সপায়ার হয়ে গেছে, সেগুলো আইনে পরিণত করা হয়নি। সেগুলোই তারা করেছেন যেগুলোতে তাদের ক্ষমতা নিরঙ্কুশ থাকবে, ক্ষমতায় কেউ ভাগ বসাতে পারবে না। সো অতিরিক্ত ক্ষমতা সংহত করতে গিয়ে, ক্ষমতাকে নিরঙ্কুশ করতে গিয়ে বিএনপি সংস্কারের বিরোধিতা করছে প্রকারান্তরে। যদিও তারা উপরে উপরে বলছে আমরা তো সংস্কার চাই, আমরা সংস্কার করব। তারা সংস্কার কমিটি, সংশোধন কমিটি করেছে, তারা সংস্কার কমিটি না, সংবিধান সংশোধন কমিটি, অর্থাৎ সংস্কারের বিরুদ্ধে তারা। সংস্কার, বিপ্লব এইসব বিএনপির পছন্দ না। প্রিয় দর্শক শ্রোতা, পেছনের কথা বলতে হয়। তো যখন 5 আগস্ট সেনা সদরে কথা হচ্ছিল সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে, যে কোন ধরনের সরকার হতে পারে এই অন্তর্বর্তীকালীন সময়ে, বিএনপি জোরালোভাবে নিষেধ করেছিল, বিরোধিতা করেছিল জাতীয় সরকারের। তাই জাতীয় সরকার বলি, বিপ্লবী সরকার বলি, অভ্যুত্থানের সরকার বলি, বিএনপির এইসব পছন্দ না। তাদের শুধু পছন্দ ক্ষমতায় যাওয়া যেন তেনভাবে। আর যেন তেনভাবে ক্ষমতায় গেলে এরকমই হয়, সংস্কার পছন্দ করা যায় না, সংস্কার বাস্তবায়ন করা যায় না, নানা টাল বাহানা খুঁজতে হয় সেগুলোকে বাইপাস করবার জন্য। আর সেগুলো বাইপাস করার পরিণতি গতকালকের ইউএনওর এই ব্যবহার। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টিকে হালকাভাবে দেখবার কোনো সুযোগ নেই। আজ একজন ছাত্রদলের সাবেক নেতার উপর হয়েছে, কাল আমার আপনার উপর হবে। আমলাতন্ত্র আবার তাদের আগের চেহারা আবির্ভূত হবে। পুলিশ প্রশাসন এখনও সেভাবে যায়নি, কিন্তু তারাও শুরু করবে, কারণ তারাও ধরে নিয়েছে এই সরকার সংস্কারের প্রতি আন্তরিক না, জুলাই সনদ বাস্তবায়ন করবে না, কিংবা করলেও তাদের মতো করে করবে, যাতে করে আমাদের ক্ষমতাও না হারায়, তাদের ক্ষমতাও সুসংহত হয় এবং আমরা আগের মতো বিজনেস অ্যাজ ইউজুয়াল চালিয়ে যাব। দেশের মানুষকে যেমন গোলাম মনে করতাম, কামলা মনে করতাম, সেরকমই মনে করতে থাকব। তো তাই এরই পরিণতি গতকালকের ইউএনওর এই ব্যবহার। সো ভবিষ্যতে যদি আমলারা আমাদের সঙ্গে আরও এমন ব্যবহার করেন, আমরা অবাক হব না এবং আমরা মনে করব সরকারের আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে। তাই এই বিষয়টিকে আমলে নিয়ে এখনও সময় আছে, সংস্কার কমিশন করে
পূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের। গণভোটের আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর সেটি যদি হয় তাহলে প্রকৃত সংস্কার সাধিত হবে, আমলাতন্ত্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, আমাদের মানবাধিকার রক্ষিত হবে, সব কিছু ঠিক থাকবে। আর না হলে হাসিনার যে পরিণতি হয়েছে এই সরকারেরও সেই পরিণতি হবে, কেউ ঠিকই রাখতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা বলবো অন্য আরেকটি এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে।